সবার প্রতি শুভ কামনা জানিয়ে শুরু করছি এনটিভি নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুসহাত সাওম। দর্শক, এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। লালমাটিয়ার কলা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে স্থপতি তানভীর পারভেজের অবগাহী অভিজ্ঞতার স্থাপনা শিল্প প্রদর্শনী। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 11 এপ্রিল পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ উক্তি। রাত 8:20 থাকছে গোলাম মুক্তাদিরের পরিচালনায় ধারাবাহিক নাটক কাজিনস। জীবন যদি শুধু নিজের জন্যই হয় তাহলে বাঁচার মানে কি? নিজের জন্য না বাঁচলে অন্যের জন্য বাঁচার শক্তি পাবে কোথায়? আম্মু, ফ্রিদা একা হয়ে যাবে। সে এখন মামার বাড়িতে আছে। বড় মামার ক্যান্সার, যে কোনো সময়। আমি জানি, কিন্তু তোর কাঁধে কি পুরো পৃথিবী তুলে দিতে হবে? পৃথিবী না আম্মু, শুধু ওদের। ওরাও পৃথিবীর অংশ। সমস্যা হচ্ছে রুশো ভাইয়ের মা আমাদেরকে পুরোপুরিভাবে মেনে নিতে পারেনি, আর আমার মনেও হয় না কখনো পারবে। উনি আসলে রুশো ভাইয়ের কথা চিন্তা করে আমাকে ওনার সাথে থাকার পারমিশন দিয়েছে, যেটা আমি মানতে পারছি না ভাইয়া। উনি আসলে আমাকে করুণা করছে। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান মিউজিক নাইট। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। ওদের সমূলে ধ্বংস করে দেব। দেখবেন বুধ থেকে রবিবার রাত 9টায় এনটিভিতে। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম এনটিভি নিমন্ত্রণে। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি সঙ্গীত শিল্পী সৈয়দ জাহিদ হাসান। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? হ্যাঁ, খুব ভালো আছি। আপনি? আমি ভালো আছি। দর্শককে পরিচয় করিয়ে দিতে গিয়ে বলছিলাম যে সঙ্গীত শিল্পী, কিন্তু আপনি শুধুমাত্র একজন সঙ্গীত শিল্পী না, আপনি কবিতা লিখেন, কথা সাহিত্যে আপনার পদচারণা রয়েছে, প্রবন্ধ লিখেন, এছাড়াও আপনি বাউল গবেষক। তো সবকিছু মিলিয়ে বর্তমান সময়ের কাজের ব্যস্ততা কি, ও আরও একটি বিষয় বলতে ভুলে গেছিলাম, আপনি একজন নিজের শিক্ষক, বাংলা সাহিত্যের শিক্ষক। সবকিছু মিলিয়ে আসলে কাজের ব্যস্ততা কেমন আছে এখন? আসলে ব্যস্ততা, নানামুখী ব্যস্ততা। প্রথমত আমি শিক্ষক, আমি যে কথা বলছিলেন, আমি একটা সরকারি কলেজে পড়াশোনা করাই, বাচ্চাদেরকে বাংলা পড়াই। তো ওই কলেজের ডিউটির পরে আমার যে সময়টুকু থাকে, আমার একটা আশ্রম আছে, আকলা বাড়ি আছে, সেখানে আমি সময় দিই আর কি। আমি ফরিদপুরে থাকি, গ্রামে আমার বসবাস। আচ্ছা। তো গ্রামীণ পরিবেশে আমার যে বাড়িটা, সেই বাড়িটা আমি একটা লোক সাহিত্যের গবেষণা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করেছি। সেখানে বাংলাদেশের বরেণ্য বাউলেরা আসেন, লেখক সাহিত্যিকেরা যান, সেখানে আড্ডা হয়, গান হয়, কবিতা হয়, পাঠচক্র আমরা করি। চলছে, ব্যস্ততা নিয়ে জীবন যাচ্ছে আর কি। এখন বেশ ভালোই আছি আর কি। আর গানের সাথে ব্যস্ততা? হ্যাঁ, গানের সাথে ব্যস্ততা তো যাচ্ছে। যেমন আমাদের পহেলা বৈশাখ উপলক্ষে ডলি মন্ডল একটা গান করেছে আমার, যে তোমায় প্রেম দেবে না। আমার লেখা গান, আমার সুর, আমারই লেখা, কিন্তু ডলি মন্ডল এটা গেয়েছে। এটা পহেলা বৈশাখে রিলিজ হবে গানটা, ওটি হয়ে গেছে। এখন ভিডিওর আমাদের কাজ চলবে। আচ্ছা। 7 তারিখে বোধহয়। কি ধরনের গান সেটা? এটা এই লোক গান। আমি তো লোক গানই বেশি লিখি। কতদিন আগে এই গানটি লেখা হয়েছিল? এই গানটি লেখা হয়েছিল বছর 2 আগে। আমি প্রথম রেকর্ড করেছিলাম, পরে ডলি মন্ডল নতুন করে করেছে এটা। আচ্ছা, সেটা রিলিজের অপেক্ষায় আছে, পহেলা বৈশাখে রিলিজ হবে। এটা অডিও হয়ে গেছে। আপনার নিজের গাওয়া গান? হ্যাঁ, আমার নিজের গাওয়া গান আছে। আমি প্রায় 32টা গানের মতো রেকর্ড করেছি। আমার নিজের গাওয়া গানও আছে। আমার নিজস্ব যে চ্যানেলটা আছে, ইউটিউব চ্যানেল স্বর্গসুর, সেখানে এগুলো আপলোড করা আছে। আবার যখন অ্যালবামের সময় ছিল, সেই সময়টাতে আপনার নিজের অ্যালবামও রয়েছে? না, আমার নিজে অ্যালবাম বলতে, অ্যালবাম তো আগে 10টা গান দিয়ে অ্যালবাম হতো, 12টা গান দিয়ে অ্যালবাম হতো। তা আমরা সেই 10টা করে গান করেছি। অ্যালবাম হলে এখন 3টে অ্যালবাম আমার হয়ে যেত, কিন্তু এখন তো অ্যালবামের সময় নেই। এখন তো সবাই সিঙ্গেল কাজ করে। তো সেই সময় যে অ্যালবামে যে গানগুলো ছিল, সেই গানগুলো কি পরবর্তীতে আবার ইউটিউব চ্যানেলে চলে আসে? রাইট। আমার প্রথম অ্যালবাম ছিল জাদুকর নাম। আচ্ছা। জাদুকর। কত সালে ওটা রিলিজ হয়েছিল? 2019 সালের।
আপনি বেশ কিছু বই তো আপনার প্রকাশিত হয়েছে, তার মধ্যে একটি কাব্যগ্রন্থ আছে ভালোবাসার হাজার শ্লোক, এবং এখানে শ্লোক মানে 2 লাইনের শ্লোকগুলো মূলত কবিতার মতন করে আপনি নিজের যে অনুভূতি সেগুলোকে প্রকাশ করেছেন, এবং সেখানে পড়তে গিয়ে আমি দেখছিলাম যেখানে প্রেম বা ভালোবাসার কথা বেশ বারবার উঠে এসেছে। আপনার কাছে যদি জানতে চাই যে আপনার কাছে প্রেম কি? আসলে প্রেমের তো আর নির্ধারিত কোনো সংজ্ঞা নেই। প্রেম নিয়ে তো একদম পৃথিবীর শুরু থেকে বিভিন্ন রকমের পর্যবেক্ষণ হচ্ছে, আলোচনা হচ্ছে, সংজ্ঞা নির্ণয়ের একটা প্রচেষ্টা চলছে মানুষের মধ্য দিয়ে। প্রেম আসলে আমি প্রেম বলতে কি বুঝি? সেটাই। আমার কাছে একটা বিষয় মনে হয় যে প্রেম এমন একটা বিষয় যা মনের সঙ্গে এবং দেহের সাথে যুক্ত থাকে। প্রেম শুধু দেহ দিয়ে হয় না, প্রেম শুধু মন দিয়ে হয় না। দেহ এবং মনের যখন একটা সংযোগ ঘটে, মিশ্রণ ঘটে, যখন একটা খুব চমৎকার একটা রিয়েকশন হয়, আমার মনে হয় তখনই প্রেমের উদ্ভব হয় মানুষের মধ্যে। প্রেমের উদ্দীপনটা আসলে জেগে ওঠে। আপনার ছোটবেলাটা কি ফরিদপুরে কেটেছে? আমার ফরিদপুরে কেটেছে। কেমন ছিল শৈশবটা? আমাদের শৈশব গ্রামে কেটেছে, দুরন্ত শৈশব ছিল। এখন তার গ্রামে সেই পরিবেশ নেই। এখন তো ফরিদপুর অনেক শহরের মতো হয়ে গেছে, উপশহর হয়ে গেছে। বিশেষ করে আমাদের পদ্মা ব্রিজ হওয়ার পর তো আমাদের পুরো দক্ষিণবঙ্গের রূপটি বদলে গেছে। সেই জায়গা থেকে আমাদেরও গ্রাম একসময় যেমন ছিল, এখন আর গ্রাম তেমন। এখন গ্রামে মোটর গাড়ি চলে, আগে যেমন আমাদের গরুর গাড়ি চলতো, ভ্যান চলতো, এখন তো সেগুলো আর নেই। এবং সেই প্রাকৃতিক পরিবেশটাই কিন্তু একজন মানুষকে মানবিক করে তোলে, সৃষ্টিশীল করে তোলে, এবং আমার কাছে মনে হয় কোথাও কোথাও বাউল মনাও করে ফেলে। অফকোর্স আপনি যেখানে থাকবেন সেই পরিবেশটা আপনি প্রভাবিত করে। এন্ড আমি কি দেখি? আমি নদী দেখি, আমি গ্রামীণ মানুষকে দেখি, আমি পেঁয়াজ দেখি, রসুন দেখি, ধান দেখি, মুর্শিদি গান দেখি, বাউল গান দেখি, ভাটিয়ালি দেখি। আমার কাব্যের মধ্যে সেইগুলোই লেখা থাকে। আপনি বলছিলেন বোধহয় আমার ভালোবাসা হাজার শ্লোকের কথা। এটার মধ্যে 1000 শ্লোক আছে। শ্লোক মানে হলো 2 পংক্তিতে লেখা কবিতা। আচ্ছা। যেমন গীতা কিন্তু 2 পংক্তিতে লেখা। আমাদের মহাভারত, রামায়ণ যাই বলবেন, সে কিন্তু শ্লোক হিসেবে লেখা ছিল। সেখানে 18,000, 2 লক্ষ, 1 লক্ষ শ্লোক এরকম থাকে ব্যাপারটা। তা আমি এই বইটি ভালোবাসার হাজার শ্লোক মানে 1000 শ্লোক এখানে থাকবে। প্রতিটা বইতে আমার 200 করে শ্লোক আছে। এটা 5টা খণ্ড হবে। এটা প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড বের হচ্ছে, এবার বইমেলায় বেরিয়েছে সেটা। তৃতীয় খণ্ডের কাজ চলছে। বই লিখতে গেলে সবচাইতে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে বই পড়বার যেটা চর্চা, সেটা এটা আপনার কবে থেকে তৈরি হয়েছে? না ধরেন আমি যেহেতু শিক্ষা পেশাতে আছি, আমি শিক্ষকতা করে, আমাকে তো বই পড়তেই হয়। আর ছোটবেলা থেকেই বই পড়ি। আমাদের ওখানে আমাদের শিক্ষক ছিলেন, তার নাম হাকিম মাস্টার। আমাদের এই শিক্ষক, তিনি ছিলেন প্রাইমারি স্কুলের শিক্ষক। তার কাছে প্রচুর কালেকশন ছিল বইয়ের। আমাদের কিন্তু ওই প্রাইমারি থেকে আমাদের ওই স্যারের কাছ থেকে কিন্তু বই পড়ার শিক্ষা। এরপরে আমার মেজো ভাই, তিনি এখন ইউরোপে আছেন, তো ওর অনেক কালেকশন ছিল। ছোটবেলা থেকে আমার মেজো ভাইয়ের আমার জীবনে অনেক অবদান আছে। আমার গান বলেন, আমার এই বাউল চর্চা বলেন, বা আমার যেই জীবনযাপনের যে ধারা, এটা কিন্তু ওর অনেক অবদান সেখানে আছে। কোথাও না কোথাও আপনার এই জীবনের সাথে বাংলা সাহিত্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমি বলবো, মানে সুন্দর একটি সংযোগ ঘটিয়েছে। সেটা অবশ্যই। বাংলা সাহিত্যে পড়বার সিদ্ধান্ত, আমি যদি সাহিত্যে না পড়তাম হয়তো, হ্যাঁ আমি সাহিত্যে মানে বাধ্য হয়ে পড়িনি, আমি ইচ্ছে করেই পড়েছি। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তখন আমি কিন্তু আমার ইয়ারের 2001-2 সেশনে আমি যখন ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি কিন্তু আমার ডিপার্টমেন্টের প্রথম ছাত্র ছিলাম। আচ্ছা। এবং আমার অনার্সের রেজাল্টও খুব ভালো ছিল। আমি তো প্রথম দিকে ফার্স্ট ক্লাস ফার্স্টই ছিল আমার রেজাল্ট। পরে বিভিন্ন কারণে আস্তে আস্তে আমি অন্যদিকে সরে যাই, সেটা ভিন্ন প্রেক্ষাপট। আমার সবচেয়ে যেটা দুর্ভাগ্য যে আমার 2003 সালে একটা বই নিষিদ্ধ হয়ে যায়। নিষিদ্ধ হওয়ার পরে আমার জীবনটা একটু এলোমেলো হয়ে যায়। আমি তখন একাডেমিক রেজাল্ট থেকে একটু মানে পালাই বেড়াতে হয়েছিল, দেশ ত্যাগ করতে হয়েছিল, এরকমের অনেক ঘটনা ঘটেছিল। তারপরে জীবনটা একটু এলোমেলো বলা যেতে পারে। ওই তখন থেকে একটু বহিমিয়ান স্বভাবটা একটু বেশি হয়ে যায় যখন ঘর ছাড়া হয়ে গেলাম। আমার কাছে মনে হয় এলোমেলোর চাইতেও গতিটা অন্যদিকে নিয়েছে, মোড় নিয়েছে। রাইট, হ্যাঁ, বাকবদল হয়েছে জীবনে। হ্যাঁ। বাউল গবেষণার সাথে আপনি যুক্ত হলেন কবে থেকে, বা কেন মনে হলো যে বাউলদেরকে নিয়ে গবেষণা করাটা প্রয়োজন? আসলে আমরা যারা সাহিত্য পড়েছি, বিশেষ করে আপনি যদি খেয়াল করে দেখবেন যে বাংলা সাহিত্যের প্রথম যে গ্রন্থ চর্যাপদ, চর্যাপদের প্রথম যে শব্দ সেটা কিন্তু দেহ, কায়া। চর্যাপদের আমরা বলি 46টি পদ সেখানে আছে, 50টি পদ সেখানে ছিল, 3.5টি পদ হারিয়ে গিয়েছে, এখন অনুসন্ধান করে পাচ্ছি আমরা। সেখানে কায়া তরু বড় পাঞ্চবি ডালো চঞ্চল চিয়ে পৈঠ কালো, এই যে লুই পাদা নামের যে প্রথম শ্লোকটি, সেই প্রথম শুরু হলো দেহ দিয়ে। তার মানে কি, যে বাংলাদেশের মানুষ, বাঙালিরা দেহকে নিয়ে চর্চা করছে একদম শুরু থেকেই। কিন্তু প্রাচীনকাল থেকেই আমাদের দেহবাদী যে ধারা, সেটা কিন্তু সচল আছে। এখন বাউলকে নিয়ে চর্চা বাঙালি কেন করে? বাংলার মাটিতে কিন্তু বাউলের জন্ম হয়েছে। আহমদ শরীফ একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ডক্টর আহমদ শরীফ, তিনি একজন প্রবীণ অধ্যাপক এবং জ্ঞান তাপস মানুষ। তিনি বলেছেন যে যদি বাংলাদেশের এই বাউল মঠটি নিরক্ষর মানুষেরা
প্রবর্তন না করে শিক্ষিত মানুষেরা করতেন, তাহলে বাউল হতো বিশ্বের সবচেয়ে আধুনিক ধর্ম। এটা তার বাউল তত্ত্বের গ্রন্থের মধ্যে তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন। আচ্ছা, তাহলে আপনি দেখেন যে গ্রামের নিরক্ষর মানুষের হয়তো বাউল চর্চা করলেও বাউলের যে বেসিক যে বিষয়গুলো আছে, ধর্মনিরপেক্ষতা, মানুষকে ভালোবাসা, মানুষের সাথে প্রেম নিয়ে থাকা, মানবিকতা বোধ। মানবিকতা বোধ, তো এই বিষয়গুলো তো বাউল চর্চা করে। আপনি এখন যে বিষয়টা নিয়ে গবেষণা করছেন সেটা হচ্ছে বাউলের ঈশ্বর ভাবনা, মানবিকতা বোধ, এই বিষয়। এই বিষয় বাউলরা আসলে ঈশ্বরকে নিয়ে কি ভাবেন? বাউলের ঈশ্বর ভাবনা গতানুগতিক ভাবনা চেয়ে একটু ভিন্ন। বাউলেরা নিরাকার ঈশ্বরকে তো অবশ্যই স্বীকার করেন, সে সঙ্গে তারা সাকার ঈশ্বরকে বিশ্বাস করেন। ঈশ্বরের দুইটা রূপ, তিনি নিরাকার রূপেও থাকেন, তিনি সাকার রূপেও থাকেন, এবং ধর্মের কিন্তু সেই স্বীকৃতি আছে। এখন এই বাউলের মধ্যে ইসলাম আছে, বুদ্ধ আছে, হিন্দু আছে। এই আমাদের এখানে যেহেতু খ্রিস্টান কম, সবাই তোমরা কনভার্টেড, তো এই তিনটা ধর্মের মানুষ কিন্তু বাউলে কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে, এক ছাতার নিচে এসেছে, বাউলের ছাতার নিচে এসেছে। তাহলে আমরা কিন্তু ধর্মকে বাদ দিয়ে কিন্তু বাউল চর্চা করছি না। ইসলামের মানুষ ইসলামকে নিয়েই বাউল চর্চা করছে, যারা হিন্দু তারা কিন্তু হিন্দু ধর্মের মধ্যে থেকে বাউল চর্চা করছেন। তার মানে বাউল চর্চা করলে আপনাকে পূর্ব ধর্ম ত্যাগ করতে হবে এরকম কোনো কথা নেই। তাহলে বাউলের মধ্যে মুসলমান আছে, বৌদ্ধ আছে, হিন্দুও আছে। এখন আপনি বলছিলেন যে আমাদের যেই মুসলমান ধর্মের যে মূল কিতাব কোরআন, আপনি দেখেন যখন আমরা আল্লাহকে কিন্তু নিরাকারই বলছি, কিন্তু বেস্তে যখন আমরা যাব, যদি আমরা বেস্তে যাই কখন আমাদের পুণ্যকর্মের বলে, আমরা কিন্তু ঈশ্বরের দেখা পাবো। তাহলে নিরাকার ঈশ্বর সেখানে কিভাবে আমাদের দেখা দেবেন? আমরা তো ঈশ্বরকে দেখবো বেস্তে গিয়ে, তাহলে ঈশ্বর কিন্তু আমাদের এখানে হয়তো নিরাকার আমরা বলছি, কিন্তু বেস্তে কিন্তু ঈশ্বর তিনি সাকার। তাহলে সময়ের বিবর্তনে কি হচ্ছে, যেই নিরাকার তিনি সাকার হয়ে যাচ্ছে। বাউল কিন্তু এই কনসেপ্টটাকে খুব গুরুত্ব দেন। জি, অর্থাৎ একই সঙ্গে ঈশ্বর সাকারও, ঈশ্বর নিরাকারও। নিরাকার ঈশ্বরকে আমরা দেখতে পারি না, কিন্তু সাকার ঈশ্বরের রূপ মানুষের মধ্যে। যেহেতু মানুষ সর্বশ্রেষ্ঠ জীব পৃথিবীর মধ্যে, এই আমাদের পৃথিবী নিয়ে চিন্তায়, পৃথিবীর বাইরে তো অনেক গ্যালাক্সি আছে, অনেক আরও অনেক গ্রহ উপগ্রহ আছে, আমরা তো অত কিছু জানি না, কিন্তু পৃথিবীতে মানুষই শ্রেষ্ঠ এবং মানুষ ঈশ্বরের প্রতিনিধি। আপনার বইয়ের প্রসঙ্গে আসতে চাই যে এখন পর্যন্ত 25টি মৌলিক গ্রন্থ আপনার প্রকাশিত হয়েছে এবং সম্পাদিত গ্রন্থ তো আছেই। বই নিয়ে এখন নতুন কোনো কাজ করা হচ্ছে কি? হ্যাঁ, বই নিয়ে কাজ করছি। কি কাজ? আমি বাউলের নারী চেতনা, মানে নারী ভাবনা নিয়ে একটা কাজ করছি। যেমন বাউলের বিরুদ্ধে অনেক অপবাদ আছে। সেটা কি ধরনের বই? কবিতা বা না, সেটা প্রবন্ধের বই। প্রবন্ধের বই, এটা একটা গবেষণা গ্রন্থ হচ্ছে আর কি, বাউল কিভাবে নারীকে দেখে। আমাদের সমাজে আমরা যারা সাধারণ মানুষ আছি, তারা নারীর দৃষ্টি একটা, কিন্তু বাউল নারীকে অন্যভাবে দেখে। যেমন আপনি দেখবেন যে একটা বাউল সমাজে নারী কিন্তু পুরুষের চেয়ে গুরুত্বপূর্ণ। সাধারণত আমাদের সামাজিকভাবে নারী থাকে পুরুষের বামে, অর্থাৎ পুরুষ শক্তিমান, নারী তার সহযোগী। আর বাউল সমাজ যখন আপনি বলবেন, তখন নারী থাকে বাউলের ডানে, অর্থাৎ নারী হলো শক্তিমান, পুরুষ তার সহযোগী হয়। তাহলে এই যে নারীবাদী চিন্তার ক্ষেত্রে একটা মৌলিক পরিবর্তন, নারীকে যে সম্মান দিয়ে সামনে নিয়ে আসা, তাকে শক্তিমান হিসেবে প্রকাশ করা, এটা কিন্তু বাউল কিন্তু অত্যন্ত ভালোভাবেই করে এবং খুব সম্মানের সঙ্গেই করে। আপনি খেয়াল করে দেখবেন, বলা হয়ে থাকে যে বাউলের সঙ্গে গেলে মেয়েরা পাগল হয়, তাদেরকে ভালোবাসে, চাল নেয় চুলো নেয়, কিন্তু বাউলকে একটা নারী ভালোবেসে তার সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে। কেন যাচ্ছে? সে তাকে যোগ্য সম্মানটুকু দেয় বলেই তিনি একদম একদম নারী আসলে সম্মান ছাড়া কোনো কিছু চায় বলে আমার অর্থাৎ মানুষ কিন্তু মানুষকে সম্মানটুকুই চায়, ভালোবাসা চায়, নিরাপত্তা চায়। যে কোনো মানুষই সেটা। একটা বাউল হয়তো বাউলের অনেক টাকা থাকে না, আর বাউল টাকার চিন্তা করেও না, বাউলের অর্থবিত্ত বাউল থাকবে না বলেই তো সে বাউল হয়। আপনার যে কোনো সৃষ্টিশীল কাজের মানে সৃষ্টিশীল কাজগুলো তো মূলত প্রকাশিত হয়, সেটা গানের মাধ্যমে, কখনো কবিতার মাধ্যমে, সেটা উপন্যাসের মাধ্যমে হতে পারে। মূল অনুপ্রেরণা কি, মূল শক্তিটা কি? আমার মূলত কবিতা লিখতে ভালো লাগে। আমার কবিতা এবং গান, কারণ কবিতার গানের সঙ্গে আমি দেখেছি যে একটা খুব দারুণ সম্পর্ক আছে। যেমন গানের মধ্যে সুর থাকে, ছন্দ থাকে, স্বরের বিস্তার থাকে, বিন্যাস থাকে, রাগডাগিরি থাকে। এখন কবিতা হয়তো সেখানে ছন্দ থাকে, একটা কাব্যরীতি, একটা বিন্যাসটা ভিন্ন রকমের হয়, কিন্তু গানের মধ্যে আমার মনে হয় অনেক কিছু করার থাকে। আসলে অনেক শিল্পীর অনেকগুলো আঙ্গিক এখানে মিলানোর সুযোগ থাকে, প্রকাশ করবার সুযোগটা থাকে। যদি ওই রকমের ট্যালেন্ট কেউ হয়, আমাদের তো আর অত জ্ঞান নাই, আমরা তো খুব ভালো বুঝি না, সঙ্গীত শাস্ত্র সম্পর্কে অনেক অভিজ্ঞতাও নেই, কিন্তু আমার তো ওইটুকু মনে হয় যে পঠন পাঠনে সঙ্গীত নিয়ে আসলে কাজ করলে অনেক দূরে কাজ করা যায়। আপনি কি কি ইনস্ট্রুমেন্ট বাজাতে পারেন? আমি ইনস্ট্রুমেন্ট, আমার তো বেসিক হারমোনিয়াম, ওটা দিয়ে শিখেছিলাম। আমি শুরু করেছিলাম রবীন্দ্রসঙ্গীত দিয়ে। আচ্ছা। এখন রবীন্দ্রনাথের সঙ্গে লালনের তো একটা বিশাল সম্পর্ক। রবীন্দ্রনাথ নিজেকেই তিনি বাউল বলেছেন, রবি বাউল। তিনি যখন শিলাইদহে এসেছিলেন, আপনি জানেন যে শিলাইদহ কুষ্টির অন্তর্গত একটা পরগনা ছিল, তো তিনি তো কুষ্টির সাথে তিনি বাউল হয়ে গেলেন। আর লালন ফকির এমন একজন মানুষ
যে তার ছোঁয়ায় যিনি এসেছেন, তার বাণী যিনি উপলব্ধি করেছেন, তিনি কিন্তু বাউল হয়েছেন। আপনি দেখেন বাংলা সাহিত্যের সবচেয়ে প্রভাবশালী কবি যারা আছেন, রবীন্দ্রনাথ, নজরুল, অন্যান্য যারা আছেন, ইভেন আমাদের জসীমউদ্দিন, প্রত্যেক কিন্তু বাউল ঘরানার মানুষ ছিলেন। জসীমউদ্দিন একটা বই লিখে ফেলছেন বাউল নামে, তার আস্ত একটা বই আছে, চমৎকার বই। এবং আমাদের মনে হয় যে বাউল তত্ত্ব বইয়ের পরে যদি আমরা বেসিক কোনো বইকে ধরি, তাহলে কিন্তু সেই জসীমউদ্দিনের বাউল বইটাকে অবশ্যই গণ্য করতে হয়। আরো অনেক ভালো ভালো কাজ আছে, বাংলার বাউল ও বাউল গান, উপেন্দ্রনাথ ভট্টাচার্যের আমরা দেখছি। কোনো গানের যখন আপনি সুর করেন, গানটা তো লিখলেন এবং গানের যখন সুর করেন তখন আসলে সেই সুরটা কিসে তোলা হয়? একতারা বা দোতারা, হারমোনিয়াম? আমি ম্যাক্সিমাম সুর দোতারাই করি, যখন দোতারা থাকে। হারমোনিয়ামে কিছু কিছু সুর করি, যেমন এক একটা ইনস্ট্রুমেন্ট প্যাটার্ন কিন্তু ভিন্ন রকমের। হ্যাঁ হ্যাঁ, definitely. যারা বাজান তারা তো বুঝতে পারবেন। যেমন আমার দোতারায় যে সুরটা আমি করি, সেটা কিন্তু গিটার দেওয়ার একটু প্যাটার্নটা ভিন্ন হয়ে যাবে, আচ্ছা। হারমোনিয়ামে কিন্তু আরেকটু ভিন্ন হয়। তো কিছু কিছু গান হারমোনিয়ামে সুর করি, কিছু কিছু গান আমি দোতারাতে সুর করি। খালি কণ্ঠে অনেক সময় সুর আসে, গুনগুন করি, কিন্তু তখন এটা শেপ দিতে হয়, তো যন্ত্র স্কেল ধরে ধরে সেখানে ঠিক মতো। যখন আপনি কোনো একটি গান লিখেন, সুর করেন এবং সেটা অন্য সঙ্গীত শিল্পী গায়, তখন গানের ভাবটা তো বুঝিয়ে দিতে হয়, বা গানের যে গভীর অবশ্যই। তাৎপর্য আছে সেটা বুঝিয়ে দিতে হয়। সে কাজটা কিভাবে করেন আপনি? না, এদিক থেকে আমি খুব ভাগ্যবান বলতে হবে যে আসলে একজন গীতিকার বা সুরকারের গান যখন একটা যোগ্য শিল্পীর কণ্ঠে যখন যায়, গানটা যখন সেভাবে মানুষ গ্রহণ করে, তখন সেটা কিন্তু খুব একটা দারুণ বা তার জিনিস হয়। মধ্যেও সেই গভীরতা থাকে, হ্যাঁ, সে যেমন ধরেন জীবনগত আমার গান থাকে। গেছে টুনটুন ফকির গুরুজি। বাহ। তো টুনটুন ফকির গুরু যখন আমার গান তখন গানের কিন্তু কালারটাই বদলে যায়। এখন তারা গুরু মানুষ, সে আমার উস্তাদ, তাকে শুধু বলতে হয় যে গুরু এই গানের মধ্যে আমি এই কথাটা বলতে চাই, তিনি কিন্তু সেভাবে গানটাকে ডেলিভারি দেন। যেমন ডলি মণ্ডল এখন এই সময় খুব জনপ্রিয় একজন শিল্পী। তো ও যখন গান গায়, শুধু আমি বলি যে গানটার ভাবটা এই ডলি মণ্ডল খুব ভালো গেয়েছে গানটা। আমার গান ইমাম মানিক গেয়েছে, এবং এই দেশের অনেক বিখ্যাত শিল্পী গান গেয়েছে। কারা কারা গান গেয়েছে আপনার? আমার গান বললাম, টুনটুন গুরুজি গিয়েছেন, ইমাম মানিক গিয়েছেন, ডলি মণ্ডল গিয়েছেন, সুবি মণ্ডল গুরুজি কয়েকটা গান গাবেন, অলরেডি ঠিক হয়েছে, আচ্ছা, কথা হয়েছে সেটা। তিনি বহুত আগে থেকে গান গাওয়ার জন্য বলেছিলেন, কিন্তু আমি ফরিদপুর থাকি বলে যোগাযোগটা সেভাবে হয় না। আর আমাদের সমস্যাটা কি জানেন, আমরা যারা গ্রামে থাকি, শহরের মানুষ তো সবাইকে নিয়ে ব্যস্ত থাকে, ওই দিকে তার কারোর দৃষ্টি যায় না। কিন্তু গ্রামে অনেক প্রতিভাবান মানুষ আছেন। অবশ্যই। গ্রামে সেই মানুষগুলোকে যদি আপনারা এনটিভির মাধ্যমে তুলে নিয়ে আসেন, আমার মনে হয় সেটা ভালো কাজ হয়। যেমন আপনি আমাকে ডেকেছেন, আমরা খুব সম্মানিত বোধ করছি। তো এরকমের প্রচুর ট্যালেন্ট কিন্তু গ্রামে আছে। তো সেই জায়গা থেকে আমার গান অনেকেই গিয়েছে, প্রায় 20-25 জন শিল্পী অলরেডি ইতিমধ্যে আমার গান গিয়েছে। তো নিজের কাছে ভালো লাগে। তো সবাইকে সব, যখন একটা গান আমি করি বা লিখি, গানের বাণী এবং সুর, আর এখনকার প্রত্যেকেই কিন্তু খুব ট্যালেন্ট। এখন যারা আমাদের কাজ করছে বিভিন্ন মিডিয়াতে, আমার মনে হয় যে আগের চেয়ে এখন প্রতিভাবান মানুষের সংখ্যা অনেক বেশি, কম্পিটিশনও বেশি, এবং সবাই জেনে শুনে আসছেন এখন। না, আপনার কাছে কখনো মনে হয়নি যে ফরিদপুর থেকে ঢাকা, মানে কমিউনিকেশনটা তো অনেক দূরত্বের, হ্যাঁ, তো দূরত্বের। সেই জায়গা থেকে ঢাকায় এসে বসবাস করা না, যেতে আমার পারে? শহর আমার কোনোদিনই ভালো লাগে নাই। আমি ঢাকার ভিতরে লেখাপড়া করেছি, অনেকদিন ছিলাম ঢাকাতে, কিন্তু ঢাকার এই ঘিঞ্জি পরিবেশ আমাকে কেন যেন টানে না। আমার মনে হয় যে মনটা বাউল। বন্যেরা বনে সুন্দর, হ্যাঁ। আমার মনে হয় বন্য মানুষ, আমি বনেই ভালো আছি। তাহলে আপনি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন, সেটা কিভাবে সম্ভব ওখান হচ্ছে? থেকে এসে করি, আমি খণ্ডকালীন পিএইচডি করছি। আচ্ছা। আমার তো সবসময় ক্লাস থাকে না এখানে, যখন প্রয়োজন তখন আমি আসি, এভাবে এসে ক্লাস করি। থাকি না আমি এখানে, আমি চলে যাই, এসে বা দিনে দিনেই চলে যাই। চিন্তা ভাবনা কি আছে জীবনকে নিয়ে, গানকে ঘিরে বা বইকে ঘিরে? আমার চিন্তা ভাবনা একটাই, বহুদিন পিছিয়ে থাকবো, কবিতা এবং গান নিয়ে থাকবো। আর আমার আকড়া বাড়িটা আছে, যেখানে বাউলেরা থাকবে, ওখানে আমি একটা স্কুল করছি, আনন্দধাম বিদ্যাভবন নাম স্কুলটার, কাজ শুরু করেছি স্কুলটার। স্কুল নিয়েই থাকবো শেষ জীবনে। আমি তো শিক্ষক, আমি তো অবসরে যাব, আমি যেন ওই গান বাজনা কবিতা সাহিত্য শিল্প নিয়ে থাকতে পারি, জীবনটা যেন এভাবে শেষ হয়ে যায়। ওই প্ল্যান, ওইটি আর কোনো প্ল্যান নেই। মানে অনেক সম্পদ করতে হবে, অনেক সুনাম করতে হবে, বাট এরকমের না। আমি চাই যে আমার জীবনটা আমি যেভাবে কাটাতে চাই, খুব নিরিবিলি, একদম খুব সুন্দর পরিবেশে, গ্রামীণ পরিবেশে একসময় মরে যাবো। নির্ঝঞ্ঝাট একটা জীবন কাটানো, শান্তিপূর্ণ একটা জীবন কাটানো। ঝামেলা। আমরা যে যাই বলি না কেন, দিন শেষে আমরা সবাই আসলে একটু শান্তির খোঁজেই মনে হয় পুরোটা জীবন কাটিয়ে দিই, যে শান্তিটা আমাদের নিজেদের ভেতরেই আসলে থাকে, আসলে শান্তি তো নিজের মধ্যেই থাকে, নিজের মধ্যে শান্তি তো থাকে। কোথাও কিনতে পাওয়া সেটা যায় না। বুঝতে হয় অনেকের অনেক আমার বেশি একটা গানের সময় মধ্যে লেগে আছে, যায়। অর্থ দিয়ে যায় না কেনা সুখ, ধনী তবে সুখ কিনিয়া ভরিত সিন্ধুক। সুখ তো আপনি অর্থ দিয়ে কিনতে পাবেন না, কোথাও তো সুখ কিনতে পাওয়া যায় একদমই না। না। সুখও কোথাও নেই, দুঃখও কোথাও নেই, সবই আপনার মানসিক অনুভূতি। আমি তাই মনে করি। মেঘের মতন অনুভূতিগুলো একদম, আসে আর যায়। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, অনেক অনেক শুভকামনা রইলো। আগামী দিনগুলো সুন্দর হোক, শান্তিপূর্ণ হোক, এই প্রত্যাশা করছি। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ এনটিভির পিছনে যারা কাজ করছেন, আমাদের এই ক্যামেরার পিছনে যারা আছেন, যে ভাইয়েরা টেকনিশিয়ানরা আছেন, তাদেরকে ধন্যবাদ। এবং এনটিভির লক্ষ লক্ষ দর্শক যে বিদেশে যারা আছেন, বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, তাদেরকে ধন্যবাদ। বাউলের সঙ্গে থাকবে মানুষ, আমরা আশা করছি।
পৃথিবী একদিন বাউলের হবে সেই স্বপ্ন দেখি, এবং এনটিভির আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আশা করি মানুষ আরও বেশি বাউলকে ভালোবাসবে, বাউলে উদ্দীপ্ত হবে, বাউলে দীক্ষিত হবে। ধন্যবাদ সবাইকে। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।